হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে, নাম লুকাস, যা ইরানের শাহেদ 136-এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যেই 7টি আমেরিকান $multi-million ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যে নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। হুথি, ইরান, রাশিয়া ত্রয়ী। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে। গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ। ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান, রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্ট লাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে, দাবি করে ওয়াশিংটন। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হুথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করে রাশিয়া। মার্কিন গণমাধ্যম CNN জানায়, রাশিয়া 2024 সালে হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন, রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো। 2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে।
তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে, অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিত্রের যুদ্ধ কি আসন্ন? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আসছে। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিশোধের তারিখ ও সময় আমরাই ঠিক করব, যা ইসরায়েলকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এই উত্তেজনা নতুন করে বেড়েছে কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সম্প্রতি হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এর ফলে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। IDF তাদের শীর্ষ কমান্ডারদের একজনকে হত্যা করার পর হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম প্রতিশোধের অঙ্গীকার করেছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে কাশেম বলেছেন, জবাব দেওয়ার অধিকার আমাদের আছে এবং সময়টা আমরাই ঠিক করব। কাশেম আরও বলেছেন যে এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোকাবিলা করার জন্য লেবাননের একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। হিজবুল্লাহর প্রধানের কঠোর বার্তা। নাইম কাশেম হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলেছেন, এটি সত্যিই একটি জঘন্য আগ্রাসন এবং একটি স্পষ্ট অনিবার্য অপরাধ। জবাব দেওয়ার সহজাত অধিকার অবশ্যই আমাদের আছে। সেই জবাবের নির্দিষ্ট সময় আমরা সতর্কতার সাথে নির্ধারণ করব। গত 23 নভেম্বর IDF বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হামলায় হিজবুল্লাহর হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আর এর মধ্যেই এই হামলা চালানো হয়। হামলার সময় তাবতাবাই তার 4 সহযোগীর সাথে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বৈঠক করছিলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাইম কাশেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল আরও অভিযোগ করেছে যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করছে। হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী। তাদের লেবাননের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে এবং তারা ইরানের কাছ থেকে বিপুল সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে থাকে। তাদের সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। হিজবুল্লাহর সামরিক অস্ত্রাগারে রয়েছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের অভ্যন্তরে অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন। লেবাননের দক্ষিণে তাদের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে, যা তাদের ইসরায়েলের সাথে যে কোনো সংঘর্ষে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয়। এই বিশাল সামরিক শক্তি এবং কমান্ডার কাশেমের প্রতিশোধের অঙ্গীকারের কারণেই ইসরায়েল এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। খামেনিকে হত্যা ষড়যন্ত্র, তেহরানের চোখে 2 শত্রু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই চাঞ্চল্যকর অভিযোগের তীর সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের অন্যান্য বিদেশি শত্রুদের দিকে। এই উদ্বেগের খবরটি 23 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ISNA এর রিপোর্ট অনুযায়ী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। খাতিব যদিও কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ইরানি কর্মকর্তারা প্রায়শই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। তবে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হওয়ার আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন সরাসরি মন্তব্য ছিল বেশ বিরল। মন্ত্রী খাতিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই মন্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে ইঙ্গিত করেছেন।
চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে, যা প্রমাণ করে এই দুই দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সামরিক শত্রুতা কতটা গভীর। ওই সংঘাত চলাকালীন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের পক্ষ থেকে আসা খামেনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন। ট্রাম্পের আশঙ্কা ছিল এমন পদক্ষেপ নিলে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান, তবে মন্তব্য করেন যে এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প অবশ্য প্রকাশ্যে খামেনিকে খুব সহজ লক্ষ্য বলে মন্তব্য করেছিলেন, তবে বলেছিলেন, আমরা তাকে এখনই সরাচ্ছি না, অন্তত এখনকার জন্য নয়। পরে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন যে তিনি নাকি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা 86 বছর বয়সী খামেনি রাষ্ট্রীয় সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতা ধরে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে যুদ্ধের সময় তিনি সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে খামেনি আঘাতপ্রাপ্ত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে লড়াই শুরু করে দেবে। যদিও 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সতর্ক করেছে যে যদি তেহরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করে, তবে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানও শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায়, তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে, পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকেছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে। রুহানির মতে, এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না। প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে। জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে, মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়। ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ।
আর একবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলেই ইরান ছুড়ে মারবে 2000 ক্ষেপণাস্ত্র। তেহরান সতর্ক করেছে একটি প্রলয়ঙ্করী প্রতিক্রিয়ার বিষয়ে। বলেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত, সীমা অতিক্রম করার চেষ্টা করো না, এই ভয়াবহ সতর্কবার্তা জানিয়েছে ইরান। ইরানের রিভলিউশনারি গার্ড দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েল এবং পশ্চিমা আক্রমণের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদন বলছে এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন জুন মাসের যুদ্ধে ব্যবহৃত সক্ষমতার থেকেও বেশি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো এখন 24 ঘন্টা চলমান। আলী ভায়েজ জানিয়েছেন ইরান ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরও বৃহত্তর ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী আক্রমণ হলে তেহরান একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চায়। কর্মকর্তাদের বিশ্বাস, এত বিশাল সংখ্যার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা জুন মাসের মাত্রাকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে জানিয়েছেন উৎপাদনের মান এবং পরিমাণ দুই দিকেই ব্যাপক উন্নতি হয়েছে। জুন মাসের সংঘর্ষে মার্কিন সেনাবাহিনীকে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছিল। যুদ্ধের সময় ইসরায়েলের আকাশ সীমা রক্ষায় যুক্তরাষ্ট্রের খরচ কয়েক বিলিয়ন ডলারের বেশি হয়ে যায়। এই সংঘাত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র বৃষ্টির মোকাবিলা করার সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব, অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। কিছু ইউরোপীয় দেশ এবং তুরস্কও এই যৌথ হামলায় নাকি সহায়তা করেছিল। ইরানের বিশাল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা খুব দ্রুত ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয়। ইন্টারসেপ্টরগুলোর কার্যকারিতা কমে যাওয়ায় ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল খুবই বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যুদ্ধে ইরানের ভেতরে আরও শক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইরানের জুন মাসের ক্ষেপণাস্ত্র হামলা ছিল বিশ্বের ইতিহাসে এই পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় হামলা। মার্কিন সেনাবাহিনী মাত্র 12 দিনের মধ্যে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রতিবেদন বলছে এতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক থার্ড মজুদের প্রায় 1/4 খরচ করে ফেলে। এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন ভয় সৃষ্টি করেছে। ইসরায়েলের আকাশসীমা থার্ড দিয়ে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় $2 বিলিয়ন বেশি। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের নীতির সমালোচক হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের সাবেক উপ অর্থমন্ত্রী পল ক্রেগ রবার্টস প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বলেন, আমি অবাক হয়েছি যে ইরান আয়রন ডোমের অকার্যকারিতার সুযোগকে যথেষ্ট ব্যবহার করেনি। আয়রন ডোম ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল। ইরান চাইলে হামলা চালিয়ে যেতে পারত এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হল কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক।
ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল-টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়।